দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সাবেক সভাপতি মুস্তাক আহমেদ সাদেক। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818-925-911-3938 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা বাজার নিয়ে জানো তার আগে একটু জানতে যাচ্ছি, আজকে নতুন একটি কোম্পানি লেনদেন শুরু হয়েছে এবং প্রথম দিনে আমরা 1 ঘন্টা সময় দেখতে পাচ্ছি প্রায় 450% দর বৃদ্ধি পেয়ে, যদিও একটা মুনাফা নাকি কমেছে। তো যে নতুন শেয়ারের যে উল্লম্ফন, এটিকে আপনি কিভাবে দেখেন? আসলে নতুনের প্রতি মানুষের সর্বক্ষণই একটা আকর্ষণ থাকে। সেই আকর্ষণের কারণে হয়েছে যে এটা একটা আইটি কোম্পানি, এটা স্মল আইটি কোম্পানি, এবং তার মানে নাম্বার অফ শেয়ারস প্রায় অ্যাবাউট এখন পেড আপ বোধ হয়ে দাঁড়াইছে প্রায় 82 কোটি টাকার মতো। আচ্ছা, 8 কোটি শেয়ার, 8 কোটি কত শেয়ার। তো সাচ এ বিগ শেয়ার পেড আপ। তার আর্নিংস বোধ হয় ডাইলিউশনে গিয়া 32-36 পয়সা। আচ্ছা, তো সেইটা সাস্টেন করবে কিনা যে প্রাইস এখন রান করতেছে, আমার কমেন্ট করা ঠিক হচ্ছে না কিনা জানি না। 63 লাখ ভলিউম হয়ে গেছে। আমার না, তা তো হবে, কারণ হচ্ছে যে আইপিওতে তো সে আসছে ফিক্সড প্রাইস মেথডে। আসার ফলে আইপিওর কিছু কিছু মানে যারা পাইছেন তারা কত 400 টাইমস 500 টাইমস নিয়ারলি 450% বেড়েছে। তাহলে 450% প্রফিট তারা টেক করবে না, তারা তো নিয়ে নেবে। প্রফিট নিচ্ছে। কিনছে কারা আসলে? কিনছে যারা, কারণ এখান থেকে তারা মনে করছে যে এখান থেকেও ডাবল হবে। হ্যাঁ, there are some places where you can dump this। আচ্ছা, এইগুলোর জন্য হচ্ছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় তো নিশ্চয়ই যারা কিনছে তারা কোথাও না কোথাও ডাম্প করবে। আচ্ছা, অনেকের একটা অভিযোগ যে মানে আইপিওর মাধ্যমে যারা শেয়ার বাজারের সাথে জড়িত না তারা মার্কেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। এটা সত্য কথা, এবং এটা নিয়ে আমি ডিবেতে প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় চেষ্টা করেছি যে এটা আমাকে মাননীয় চেয়ারম্যান সাহেব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার উনি বলেছিলেন যে এটা আমি ওভারসি করবেন, যারা অনেকের কোটা নিচ্ছেন যেগুলো তারা কোনো বাজারের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাই। তো এই যে সংশ্লিষ্টতা নাই, অথচ বাজার থেকে টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে, বাজারে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আছে, বাজারে থাকতেছে না, এবং এটা এর ফলে একটা লিকুইডিটি ক্রাইসিস অলওয়েজ হচ্ছে। ধরেন আপনি আর আমি বেচাকেনা করি, আমরা এখানেই আছি, টাকাটা এই বাজারে রোলিং হচ্ছে, হয় আপনার কাছে, একদম। কিন্তু একটা গ্রুপ আইসা মধ্যে থেকে যদি টাকা তুলে নিয়ে চলে যায় তাহলে কিন্তু ক্রাইসিসটা ক্রিয়েট হয়। তো এই জিনিসটা আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোধহয় রিভিউ করবে। এরকম কি করা যায় না যে আইপিওতে শুধু যারা এখানে জড়িত, যাদের লেনদেনটা বেশি, মানে যে কোনো একটা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্যই এটা দেওয়া হয় যাতে তারা মানে বাজারে অ্যাক্টিভ হয়, বাজারটা ভালো হয়। এখন দেখা গেছে যারা অনেকে আছেন, অনেক নামে বেনামে বিভিন্ন গ্রুপে এইটা ওইটা নিয়ে সেই প্রভিডেন্ট ফান্ড, ওই প্রভিডেন্ট ফান্ড, ওই ফান্ড বাজারের এক্সিস্টেন্স অবস্থা আমরা কিছু দেখি না। দেয়ার আর সাম ফান্ডস নাম শুনি মানে কোটা নিচ্ছে, হয়তো তাদের বাজারে কি অ্যাক্টিভিটিস সেটা কিন্তু দৃশ্যমান না। তো সেটা দৃশ্যমান যারা না, তাদেরকে দেওয়া হবে কেন? শুধুমাত্র এখান থেকে প্রফিট টেক করার জন্য? সেটা তো মনে হচ্ছে আসলে একটা থেকে প্রফিট করছে বা আরেকটা আইপিওতে ধরছে। আমার কথাটা হচ্ছে যদি আইপিও আন্ডার সাবস্ক্রাইব হইতো বা হইতো মানে তাহলে একটা কথা ছিল, তাহলে একটা কথা ছিল, মানে প্রতিটা যে কোনো আইপিও আসলে বেশি আরো অনেক বেশি 20-25 গুণ 30-40 গুণ হচ্ছে, 40 গুণ হচ্ছে। তো এই এত আবার সাবস্ক্রাইবের অবস্থানে কাউকে এটা দিতে হবে ওটা দিতে হবে, ঠিক না। সেটাই অবশ্যই জিনিসগুলো দেখবে এক্সচেঞ্জ কমিশন। তো তারপরে আইপিও নিয়ে বলছিলেন, তো কোয়ালিটি আইপিও আসলে কতখানি আসছে? গত বছরই যদি বলি 13-14টা আইপিও আসলো, কতটা কোয়ালিটি ফুল ছিল সেগুলা কি মনে করেন? এখন ফিক্সড প্রাইস মেথডে যারা আসেন তাদের চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে, এরকম অবস্থানে হয়েছে। তারা বাজারে আসেন, বাজারে আইসে একটা অ্যাকাউন্ট সাবমিট করেন এবং সিকিউরিটি এক্সচেঞ্জ একটা নমিনাল পারমিশন নেন, জাস্ট ফিক্সড প্রাইস মেথডে, যেহেতু তারা নিয়ে নেন। আইসার পরে দেখা যায়
যে তারা যা ডিক্লারেশন করেছিলেন বা ওর প্রসপেক্টাসে যা দেখাইছিলেন সেটা ঠিক না। এখন এটার জন্য আমরা বহুদিন ধরে চিৎকার করতেছি, বহু কথা বলতেছি। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হইল, তারপর রিপোর্টিং অ্যাক্ট হওয়ার পরে বলা হলো যে না, রিপোর্টিং অ্যাক্ট ইজ নট দ্য সলিউশন, রিপোর্টিং কাউন্সিল হইতে হবে। রিপোর্টিং কাউন্সিল বন্ধ হইল, কাউন্সিল হওয়ার পরে কথা হলো যে এখন ম্যানিং হতে হবে, মানুষ লোকজন আসতে হবে। এখন কাউন্সিলে হইলো, লোকজন আসলো, অফিস হইলো, সবকিছু হলো, কিন্তু তার পরবর্তীও তো দেখতেছি একই জিনিস, একদম সাধারণ বিনিয়োগকারীর জন্য কোনো উপকারে আসে নাই। তো হলে এই এত কিছু, এত এত চিৎকার, এত হইচই করে লাভটা কি হয়েছে? সেটাই। তো এত কিছু পরে একটু জানবো যে আসলে বাজারকে কেমন দেখছেন? লেনদেন তো বেশ ভালো হচ্ছিল, হঠাৎ একটু কমে গেল। লেনদেন দেখেন, আমি বলি আর্থিক প্রতিবেদনগুলো আসলে ওগুলোই বা কেমন এসেছে? 3 দিন বাজার পরে একদিন উকি দেয়, এই যদি অবস্থান হয় তাহলে কি বোঝা যাচ্ছে? বাজারে কি আস্থা নাই নাকি নাই? দেখেন আপনি ইন্ডিকেটর যদি বলেন, আপনি ফরেন ফান্ড রিমিটেন্স অনেক বাড়ছে, অনেক বাড়ছে। গত জানুয়ারিতে কিন্তু বিদেশি বিনিয়োগ বেশ ভালো বেড়েছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে বিদেশি বিনিয়োগ বাড়ছে। তাহলে ইন্ডিকেটর দিক দিয়ে তো কোন দিক দিয়ে আমরা পিছিয়ে নাই যে এই সব কারণে বাজারটা পড়ে যাচ্ছে। তাহলে একটাই জিনিস দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই বাজারে। ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই বাজারে, যারা আসে সব রিটেলার। মার্কেটটা রিটেলার মার্কেট হয়ে গেছে, যে এই আপনার যেমন এই বাজারের নাম এই বাজার থেকে কিনে নিয়ে ওই বাজারে বেচতেছেন, মানে জাস্ট সকালে কিনতেছেন বিকালে বেচতেছেন, বিকালে কিনতেছেন সকালে বেচতেছেন, এই একটা জিনিস হয়ে গেছে রিটেলার মার্কেট। এখানে পুঁজি বাজার কিন্তু রিটেলারদের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট থাকতে হবে, কিন্তু পুঁজি বাজারটা রিটেলারদের জন্য প্রাতিষ্ঠানিক সাপোর্ট। সেখানে আইসিবির ভূমিকাটা নিয়ে একটু জানবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দুঃখজনক, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেকের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায়। বিরতির আগে আপনি প্রাতিষ্ঠানিক সাপোর্ট অংশগ্রহণের কথা বলছিলেন এবং শেষ মুহূর্তে আইসিবির ভূমিকা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, এটা যদি একটু বলেন। আইসিবির ভূমিকাটা সত্যিকার অর্থে বাজারে দুঃখজনক। দেখেন, কিছুদিন আগে আইসিবির আমরাই অনেক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এই আইসিবিকে নিয়ে সিঙ্গেল পার্টি এক্সপোজার এইসব বিভিন্ন কত কাজ মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রীর কাছ থেকে লিখিত কাগজ নিয়ে মানে মাননীয় গভর্নর সাহেবের কাছে গেছি আইসিবিকে একটু আলাদাভাবে দেখার জন্য। এত কিছু করার পরে ওনাকে 2000 কোটি টাকার একটা বন্ড ছাড়ার অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছে। 2000 কোটি টাকা বন্ড পর্যন্ত ছাড়লেন বাজারে, তার ক্রাইসিস ওভারকাম করলেন। তো হোয়াট ইজ দ্য রিজাল্ট? এত বছর পরে কি হইলো? এখন লোকে বলতেছে আইসিবি বিকেম এ ডাম্পিং সেন্টার। হ্যাঁ, আপনার আইসিবির ইয়ে কত ছিল, ইপিএস কত ছিল? 1 টাকা 63 পয়সা, সেখান থেকে এখন আয় পড়ছে 34 পয়সা। খুবই দুঃখজনক বলেন আপনি। সেটাই তো আইসিবির এই অ্যাক্টিভিটিস আমরা আশা করি না। এটা আইসিবিকে তৈরি করা হয়েছিল পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্রিজ ফাইন্যান্সিং করার জন্য। হ্যাঁ, সেটাই। কিন্তু আইসিবি কি করতেছে? আইসিবিকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, আইসিবি ভাগ করা হয়েছে, তাতে আরো কাজ বাড়বে। আপনার একটা ডিপার্টমেন্ট ছিল, একটা ডিপার্টমেন্টকে 4টা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়, তাহলে কাজ তো আরো বাড়বে এবং আরো বেশি রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে, সেটা খুব দুঃখ। আইসিবির ভূমিকা সত্যিকারের দুঃখজনক। আপনার বাজারে একটু সাপোর্ট লেভেল নাই, এটা একটা ডাম্পিং সেন্টার হয়ে গেছে। আইসিবি যদি বাড়ায় যে এই শেয়ারগুলো কোথায় যাচ্ছে, যে এই যে আপনার জেড ক্যাটাগরি শেয়ার, অমুক ক্যাটাগরি শেয়ার, তমুক ক্যাটাগরি, কারা কিনছে এবং কোথায় যাচ্ছে, এটা ইনকোয়ারি করলে তো বেরিয়ে যাবে, সবকিছু বেরিয়ে আসবে, আসলে সব বেরিয়ে আসবে, সব। কোনো কিছু ইয়ে থাকবে না। এটা হওয়া উচিত বাজারের স্বার্থে, বাজারকে সমৃদ্ধ করতে এবং সাধারণ বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলে এটা দরকার, কোনো অন্য কিছু উপায় নাই আসলে। আচ্ছা, এখন আপনি বিদেশি বিনিয়োগের কথা বলছিলেন, বাড়ছে, তারপরে চায়না আসছে, সবই তো পজিটিভ। তো আমি তো বললাম আপনাকে, আপনি আমাকে বাংলাদেশ এই ইলেকশনের পরে যে সরকার আসছে, সরকার কন্টিনিউশনটা দেখেন, আপনি অর্থনীতির উন্নতিটা কন্টিনিউশনটা দেখেন, আপনার মানে সমস্ত কিছুর আমাদের অর্থমন্ত্রী পজিটিভ, পররাষ্ট্রমন্ত্রী বসে, এবং আমাদের এখন যে অর্থমন্ত্রী আছেন উনি কিছু পুঁজিবাজার বান্ধব অর্থমন্ত্রী,
এবং উনি পুঁজিবাজার বুঝেন এবং উনি আমাদের লোক, আমরা দাবি করি, আমরা সত্যিকার অর্থ করি যে উনি তো আমার লোক, সেটাই এরকম আমার মানুষ, আমাদের সব পররাষ্ট্রমন্ত্রী আমাদের লোক, আমাদের বিদেশি বিনিয়োগ আনার জন্য বিদেশি বিনিয়োগ আনার জন্য চেষ্টা করছেন। সবকিছু পজিটিভ থাকার পরেও বাজারে কেন আসতে থাকবে না? কিসের অভাব? জাস্ট টেল মি। জাস্টই সমস্যা, আস্থার সমস্যা হয়ে গেছে। এটা কিভাবে আসলে কেন আমি আজকে কিনে কালকে বিক্রি করে দিই? বিকজ যদি বাজার পড়ে যায় এবং দেখা যাচ্ছে তাই হচ্ছে। যারা প্রফিট টেক করতেছে সঙ্গে সঙ্গে তখন দেখা যাচ্ছে হ্যাঁ এটা ভালোই তো করলাম, একদম সেটাই। দেখা যায় 2% প্রফিট নেওয়ার পরে মনে হয় না ঠিকই তো করেছে, যে আরো পড়ে গেছে, আরো পড়ে যাচ্ছে। সেটাই, এটাই কিন্তু হচ্ছে আমরা যেটা দেখছি। আপনি প্রত্যেকটা শেয়ারের দেখেন, ইচ এন্ড এভরি শেয়ার একটা সার্টেন অ্যামাউন্টে উঠে গেলে পরে মানে প্রেসার চলে আসে। কিছুদিন আমরা তো দেখলাম যে 1-1.5 মাস ইন্স্যুরেন্স সেক্টরের অনেক শেয়ারই ডাবল 3 ডাবল হয়ে গেল। রিটেলার হইলে তো তাই হবে। তো আসলে আপনি হঠাৎ করে রিটেলার মার্কেট করতে পারেন, একটা পুঁজিবাজার শুধু রিটেলারের উপর ডিপেন্ড করে। আর মোরওভার আমাদের মার্কেটটা কিন্তু অন্য কিছু নাই, শুধুমাত্র ইকুইটি বেসড মার্কেট। একটা জিনিস বুঝতে হবে, কোনো টুলস নাই, আর কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে আপনার এখানে আপনার কোনো অপশনস নাই, ফিউচার মার্কেট নাই, কোনো নাই, ডেরিভেটিভস নাই। আমরা আরেকটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমরা একটা সাধারণ বিনিয়োগকারীরা প্রশ্ন করেন যে আমরা কোথায় যাব? সেটাই, হ্যাঁ, ব্যাংকে আমরা যদি টাকা রাখি তাহলে 5%, তার উপর না তারপরে আপনার গিয়ে মাইনাস মাইনাসে দাঁড়াচ্ছে। তো আমরা আপনার পুঁজিবাজারে গেলে পরে দেখাচ্ছে পুঁজিবাজারে এই অবস্থা, আমরা পুঁজি ক্ষয়তে হয়, আমরা যাবো কোথায়? বন্ড মার্কেটটা চালু হইতেছে না। দেখেন বন্ড মার্কেট যেগুলি বন্ড ছাড়া হচ্ছে সবগুলি ব্যাংক বন্ড ছাড়তেছে, একটাও লিস্টেড না। সাধারণ বিনিয়োগকারীরা টাকার নিয়ে করবেটা কি? সঞ্চয় পদ্ধতি বিক্রি কিন্তু 5 মাসে 20% হয়ে যাচ্ছে। একটা আমাকে দেখান নাই যে এত সব রোজই শুনতেছেন অমুক ব্যাংক এত কোটি টাকার বন্ড ছাড়ছে, অমুক এত কোটি টাকা, আইসিবি 2000 কোটি টাকা। হোয়াই নট লিস্টেড ইন দ্য স্টক মার্কেট? স্টক মার্কেট লিস্টেড হতে অসুবিধাটা কি? একদম একটাও না, নট এ সিঙ্গেল বন্ড ইজ লিস্টেড। সেটাই, এইগুলো ওভারকাম করা দরকার অবশ্যই। তো সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে অনেকগুলো কোম্পানির জুন ক্লোজিং শেয়ারগুলোর Q2 এসেছে। তো এই পারফরমেন্সগুলো কেমন দেখছেন আসলে, কি মনে হচ্ছে তারা কেমন করছে? দুই একটা তো ভালো আসছে, আর বাকি অনেকে দেখতেছি যে ভালো আসতেছে না, সেই জন্য বাজারটা খুব স্থিমিত হয়ে গেছে আর কি। এখন কোয়ার্টার 3 যেগুলো ভালো এসেছে সেগুলো কিন্তু এরকম ভাবে আসলে বাড়ছে না। মানে যখন জোয়ার আসে তখন জোয়ারের ওই 2-4টা ভালো দেখা যায় না, কথাটা বুঝছেন না? এখন সবাই যদি যে অবস্থার আশা মানুষের এক্সপেকটেশনের মধ্যে যদি থাকে, আমি এক্সপেক্ট করতেছি আমার কোম্পানিটার যা শেয়ার কিনলাম সেই কোম্পানির ইপিএস এই দিবে, দেখাবে, তার আশেপাশে যদি থাকে তার কনফিডেন্সটা থাকে। যখন তার আশাতীত, যখন আপনি দেখেন না, আমি একটা কোম্পানির নাম তো বললামই, যে 1 টাকা 60 পয়সার জায়গা সে চলে আসে শুধু 30 পয়সায়। মানে যার কাছে আমাদের অনেক আশা ভরসা, অনেক আশা, সে যদি এরকম পারফরম্যান্স দেখে আসলে আমরা কোথায় যাব? তাহলে সে কোথায় যাবে? সেটাই, একটা জায়গায় দাঁড়াতে হবে। এখন নতুন বছর তো আমরা অনেক প্রত্যাশা নিয়ে শুরু করেছি। আসলে আমরা প্রত্যাশা নিয়ে শুরু করেছি। আমরা নতুন একজন অর্থমন্ত্রী পেয়েছি, একজন পররাষ্ট্রমন্ত্রী পেয়েছি, ভালো, আমরা সব কিছু ভালো পেয়েছি, মানে সরকার পাইছি ভালো, সব, মানে আমাদের কোনো রকমের কোনো ত্রুটি নাই, কোনো দিক দিয়ে নাই। কিন্তু পুঁজিবাজারে যেন কোথায় একটা গলদ আছে, কোথায় একটা ছন্দপতন হচ্ছে। এই ছন্দপতনটা বন্ধ করতে হবে। এবং এইটা আমি তো দেখা যায়, চোখে দেখা যায় যে আপনি এই যে দেখেন কয়েকদিন আগে 14টা-15টা কোম্পানির তদন্ত কমিটি ডিলিস্ট করার ইয়ে হচ্ছে। আমার বক্তব্য একটা, যে এরা ডিলিস্ট হলে কোম্পানির মালিকরা আলহামদুলিল্লাহ বেঁচে গেল, সাধারণ বিনিয়োগকারী এরা কোথায় দাঁড়াবে? হ্যাঁ, অন্যান্য দেশ যেভাবে করে সেটা করুন। কোম্পানি ডিলিস্ট হওয়ার আগে আর তার কোম্পানি মানে যত টাকা শেয়ার আছে প্রপার্টি অ্যাটাচমেন্ট করে তার ইয়ে করে সমস্ত কিছু বাজেয়াপ্ত করে ইয়েকে দিয়ে দেন, শেয়ার হোল্ডারকে দেন, আগে ব্যাংকের লোন পরিশোধ করেন, তারপরে তাকে 10 বছরের জন্য কোন কোম্পানিতে সে থাকতে পারবে না করে দেন। 2-1টা এক্সাম্পলের পানিশমেন্ট দেন, কেউ আর ডিলিস্ট হতে চাইবো না, সেটাই পাগল হয়ে যাবে তখন ডিলিস্ট না হয়। এখন তো সবাই চাইতেছে ডিলিস্ট হয়ে যাওয়ার জন্য, যে আমার কাম শেষ হয়ে গেছে, এখন আমি শেষ। আচ্ছা আচ্ছা, অনেক খেলাধুলা হয়ে গেছে, আমার টাকা নিয়ে যা নেওয়া নিয়ে ডিলিস্ট করে দেয়, এখন আমাকে ডিলিস্ট করে দাও, আলহামদুলিল্লাহ, বাঁচুক আমার দেখার বিষয়। হ্যাঁ, আমার দেখা। আর কে সাধারণ মানুষের কথা বলে, বলেন না, সাধারণ মানুষের নিয়ে কার কত চিন্তা আছে?
অ্যাকসেপ্ট এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের চিন্তা করেন, আর কে করে বলেন আমাকে? সবাই নিজে চিন্তা করছে, সবাই যার যার চিন্তা করতেছে। এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, হ্যাঁ, ব্যাংকের থেকে ইয়ে হয়ে গেছে, মানে নন পারফর্মিং লোন এত বেশি, কার টাকাটা কার? টাকা তো না, টাকা তো আপনার আর আমার। সেটাই, একদম কথাটা বোঝেন একদম। তাহলে একটা মানুষ শুধু চিন্তা করে সাধারণ মানুষের জন্য। তারপরে আমরা আসলে আশাবাদী, আসলে তো আমরা একটু নতুন বছর অনেক সমস্যার সমাধান প্রত্যাশা করছি। একটু নেগেটিভ ইকুইটি এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন? এটা অনেকদিন বাড়ছেই, কিন্তু না, নেগেটিভ ইকুইটিটা ধরেন অনেকদিন ধরে কন্টিনিউশন হইতে 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 আসলে আমাদের অদ্যাবধি চলে আসছে। এটা এতদিন কন্টিনিউ করার মানে ছিল একটা জায়গায় তো স্টপ করা উচিত। একদম। এটা কি হচ্ছে? এটা দিন খেলাধুলা হচ্ছে, এইটার মধ্যে তো বাড়তেছে, কিন্তু ওটা তো ওইখানে না, নেগেটিভ বাড়বে তো। আমার তো নেগেটিভ ইকুইটি আছে, আরো আমি ডাম্পিং করলাম, আরেকটা ডাম্পিং সেন্টার হচ্ছে। তো অবশ্যই নিহত সংস্থা সবাই খেয়াল করবেন বিষয়গুলো। আমরা একটা সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। দর্শক, এবার নিচ্ছি আরও একটি বিরতি। বেলা 1:30টায় আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।